হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, আমরা কোন শ্রেণীতে পড়ি? অষ্টম শ্রেণীতে। আমরা এখন কিশোর বয়সে আছি তো। তো আমাদের মধ্যে কি হয় জানো এই সময় আমাদের মধ্যে কোনো কিছু পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা, কোনো জিনিসে যদি আমরা অ্যাটাচ হয়ে যাই তখন সেটাকে আমরা পাবো তাই নিয়ে ভাবতে থাকি, তাই নিয়ে একটা ভবিষ্যৎ গড়ে তুলি। তো ধরো তোমরা কোনো জিনিসের জন্য তোমাদের মনের মধ্যে হচ্ছে আমি যদি এই জিনিসটা পাই, একটা বই আমি মনে করি আমার একটা বইয়ের প্রয়োজন, এখন আমি একটা কিশোর বয়সী নিজেকে ভাবছি, তো তোমাদের জন্য আমি বলছি। তো আমাদের কি হয় জানো, এই সময় আমি একটা বইয়ের আশা করেছি। যখন আমাদের যেহেতু মনে করো পরিবারটা দারিদ্র, সেখানে আমাদের একটা সামর্থ্য নেই, উপার্জন নেই তেমন আমি একটা কিছু কিনতে পারবো। তারপরেও যখন দেখবি আমার বাবা যদি ওই জিনিসটা আমাকে কিনে এনে দেয়, তাহলে কি হবে? কিনে নিয়ে আসলে সেটা দেখে আমি এতটাই খুশি হব, আমি যেটা কল্পনাও করতে পারবো না। আমাদের ওই বয়সটা অমনি, আমরা যখনই পাই কিছু, তো আমাদের তখন কি হয়, বাবার প্রতি ভালোবাসা যেন আরো বেড়ে যায়। তো ধর ওই বইটার মধ্যে নানা রকম কাহিনী গল্প আছে, সেগুলো পড়ে আমাদের মনের মধ্যে যেন সৃষ্টি হতে থাকে, আমি এরকম হতে চাই, আমি এরকম হতে চাই। তো এই দরিদ্র পরিবারের যেই কল্পনা, এই ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা, তাই নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই পাঠ্যের মধ্যে। তো আলোচনা যদি শুনতে চাও তাহলে যুক্ত থাকো স্কুলবালা ইউটিউব চ্যানেলে সাকিনা ম্যামের সাথে। চলো স্টার্ট করি। দেখো কি আছে শুরুতে। সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল, দেখো তো খোকা, কি বলো দেখি। তার ছেলেকে কি করছে, তার ছেলেকে দেখালো একটা কাগজের মোড়ক। তো তাকে দেখে বলছে, এটা কি বলো তো। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল, উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল, খবরের কাগজ না বাবা? তখন কি হচ্ছে, খুব তাড়াতাড়ি সে বিছানার উপর উঠে বসে তার বাবাকে জিজ্ঞাসা করলো, এটা কি খবরের কাগজ? সেদিন রাম কবজ লিখিয়া দিয়া বেহারি ঘোষের শাশুড়ির নিকট যে 3টি টাকা পাইয়াছে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তারই মধ্যে দু একটা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানিতে পারলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা 2টাকে কোনো মতেই বাঁচানো যাইতো না। তাহলে কি হতো, মনে করো এখানে কি হচ্ছে, একটা দরিদ্র পরিবার, তাদের টাকা পয়সার অভাব আছে। তো যদি আমরা কি করব, একটা মা কি করবে, আগে তো সে কিভাবে সংসারটাকে চালাবে, খাওয়া যায় কিভাবে, সেই টাকায় সেগুলো বন্দোবস্ত করবে, সেগুলোর ব্যবস্থা করবে। কিন্তু এখানে বাবা কি দেখলো, তার ছেলের একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল কোন একটা জিনিসের প্রতি। তো সেই জিনিসটা যখন সে দিতে পারছিল না, তার খুবই দুঃখ হচ্ছিল। তো এটাকে কিভাবে দেওয়া যায়, তার মনের মধ্যে এগুলো চলতেই থাকতো। তো যেমন হোক করে সে কিছু টাকাকে গোপন করে রেখে, তার স্ত্রীর থেকে চক্ষু আড়ালে রেখে, তার দ্বারা কি করলো, সেই টাকা দিয়ে তার ছেলের জন্য সেই কাগজকে সে কিনারলো। কেন? যাতে সে ছেলে খুশি পায়। অপু বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। সে কি করলো, বাবার থেকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে খুলে ফেললো। হ্যাঁ, খবরের কাগজ বটে। কি বলছে, খবরের কাগজ তো। সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা, কি কথা লেখা আছে, বঙ্গবাসী। সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব যাহার জন্য বৎসর খানেক পূর্বে সে তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জ্বলের চণ্ডী মণ্ডপের ডাক বাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি শনিবারে হাঁ করিয়া বসিয়া থাকতো। কি করতো, এই খবরের কাগজটা পাওয়ার জন্য। আমরা আগেই দেখেছি তার মধ্যে কতটা একটা প্রত্যাশা ছিল এই খবরের কাগজটা পাওয়ার জন্য। অনেকদিন হয়ে গেছে তারা এটা নিতে পারেনি, কিন্তু তার ছেলের খুশির জন্য তার বাবা এটা নিয়ে এসেছে। তখন তার মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে, সেটা সেই অপুই জানে। খবরের কাগজ কি সব নতুন খবর না জানি দিয়েছে, কি বলছে, কি না খবর আছে এর মধ্যে। তার মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2টি টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটাইয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোন বন্ধকি মাকড়ি খালাসের আত্মপ্রসাদ মোটেই বেশি হইতো না। এখানে কি হচ্ছে, এই টাকার দ্বারা হয়তো সে যেসব বন্ধক রেখেছিল সেগুলোকে ছাড়িয়ে নিতে পারতো, কিন্তু এই জিনিসটা যখন কিনলো সে, তার ছেলের মুখের যে খুশিটা, যে আনন্দটা সে কখনোই দেখতে পেত না। তো তার কাছে এটা কোনটা তার কাছে বেশি খুব আনন্দ দিল, যে যখন সে খবরের কাগজটা নিয়ে আসলো, ওই ছেলের আনন্দটাই তার বুকটাকে যেন ভরিয়ে দিল।
অপু খানিকক্ষণ পড়িয়া বলে, দেখো বাবা, একজন বিলাত যাত্রীর চিঠি বেরিয়েছে, আজ থেকেই নতুন বেরুলো, খুব সময় আমাদের কাগজটা এসেছে না বাবা। আবার তার বাবাকে একটা খবর এসেছে, সেটা তার বাবাকে সে দেখাচ্ছে। একদিন রানী বলিল, তোর খাতায় তুই কি লিখছিস রে? তাকে আবার কি রানী জিজ্ঞাসা করছে, তোর খাতায় তুই কি লিখছিস? অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে? মানে এখানে সে আবার অনেক কিছু বলতে চাইছে, তো তার মধ্যে তুমি কি করছো, কি করেই সব। আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে। খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে সেই তোর রাঙা খাতাখানে কি সব লিখেছিস। আমার নাম রয়েছে, আর দেবী সিংহ না কি একটা। অপু লজ্জায় লাল হইয়া বলল, ও একটা গল্প। মানে অপু কি করতো, সে নিজে নিজেই নানা রকম বই পড়তো, তো সেই বইগুলো পড়ে তার মনের মধ্যেও নানা রকম কথা সৃষ্টি হতো। সেই কথাগুলোকে আবার সে কি করতো, খাতার মধ্যে মানে একদম লিপিবদ্ধ করে রাখতো, কারণ যখন সে মনে এইসব তার মনে আনন্দ দিত। তো একদিন কি করলো, সে রানী ছিল, তাদের বাড়ি এসেছিল, বাড়ি এসে দেখেছে, তো তাকে তাই এই প্রশ্নগুলো করছে। কি গল্প রে? আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। এখানে আবার বলছে কি গল্প লিখেছে তাকে পড়ে শোনাতে হবে। পরের দিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা বেশ ভালো দেখে। এখানে কি বলছে, এখানে আবার রানী যে রানু, সে আবার কি বলছে, তো তাকে একটা গল্প লিখে দিতে দিতে বলছে। কাকে বলছে? অপুকে বলছে। দিবি তো? আবার দেখো জিজ্ঞাসা করছে, দিবি তো? অতসী বলছিলিস তুই ভালো লিখতে পারিস। অতসী কি বলেছিল তাকে? বলেছিল তুই নাকি ভালো লিখতে পারিস, নাকি লিখে দে, আমি অতসীকে দেখাবো। এখানে কি বলছে, তাকে লিখে দিতে বলছে, যে অতসী বলে একজন আছে, তাকে সে দেখাবে। অপু রাতে বসিয়া বসিয়া খাতা লেখে। কি করছে, সে রাতে বসে বসে খাতাটা লিখলো। মাকে বলে, আর একটা পলা তেল দাও না মা। আর তার মাকে কি বলছে, যে আগেকার দিনে তো আর সেই সব ইলেকট্রিক মানে এসব ব্যবস্থা ছিল না, তো এইসব তেলের দ্বারাতেই সব সলতে নিয়ে চালিয়ে সবকিছু লেখাপড়া করা হতো। এইটুকু লিখে রাখি আজ, মানে একটু অল্প করে লিখে আজকে সে রেখে দেবে। তাহার মা বলে, আজ রাত্রে আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, কাল আবার রাঁধবো কি দিয়ে। আবার এখানে কি তার মা বলছে, যদি এটা শেষ হয়ে যায় সে কি দিয়ে রাঁধবে, তো খুব কমই তেল আছে, তাই তার ছেলেকে বলছে, এইখানে রাঁধছি, এই আলোতে বসে পড়ো। মানে যেখানে তার মা রাঁধছে সেইখানেই তাকে চলে আসতে বলছে, সেইখানে এসেই পড়তে বলছে। অপু ঝগড়া করে, মা বকে, এ ছেলের রাত্রি হলে যত লেখা পড়ার চার, সারা দিন চুলের টিকিটি দেখবার জো নেই। মানে সারা দিন যাবে, তাকে একবারও দেখতে পাবে না, যখনই রাত হবে তখনই তাকে পড়তে ইচ্ছা করবে, তখনই তাকে পড়ার জন্য তার মনের মধ্যে যেন একটা সৃষ্টি হবে, এবার পড়তে বসতে হবে। সকালে করিস কি? তার মা আবার জিজ্ঞাসা করছে, যে সকালে কি করিস? যা, তেল দেব না। আবার তার মা কি করছে, সরাসরি একেবারে বলে দিচ্ছে তেল দেওয়া যাবে না। অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতা আনিয়া বসে, মানে যেখানে তার মা রান্না করছিল সেখানেই আবার সে খাতাটা নিয়ে আসলো। সর্বজিয়া ভাবে, অপু আর একটু বড় হলে আমি ওকে ভালো দেখে বিয়ে দেব। আবার কি ভাবছে, যে একটু বড় হয়ে গেলে ওর বিয়ে দিয়ে দেবে। এ ভিটেতে নতুন পাকা বাড়ি উঠবে। কি হচ্ছে, এখানে কি হবে, একটা নতুন বাড়ি হবে। আসছে বছর পৈতেটা দিয়েই নি, তারপর গাঙ্গুলি বাড়ির পুজোটা যদি বাধা হয়ে যায়। 4-5 দিন পরে সে রানীর হাতে খাতা ফিরাইয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল, লিখেছিস? মানে এখানে কি হলো, 4-5 দিন পর সে খাতাটা যেটা নিয়েছিল সেটা দিল, রানীকে দিল। রানী আবার তাকে জিজ্ঞাসা করছে, লিখেছিস তো? অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। আবার দেখো কি বলছে, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির সুরে বলল, ও অনেক লিখেছিস ছেড়ে, দাঁড়া অতসীকে ডেকে দেখায়। আবার সে বলছে, রানী খুবই খুশি হলো, সে বলছে তুই তো অনেক লিখেছিস, এবার কাকে দেখাবে? সে অতসীকে দেখাবে। অতসী দেখিয়া বলল, অপু লিখেছে না আরো কিছু? ইস, মানে এখানে আবার তার মনের মধ্যে যেন একটা সে লেখেনি, আবার বলছে এসব বই দেখে লেখা। দেখো কি বলছে, যে অপু সেগুলো নিজে থেকে লেখেনি, সে বই দেখে এগুলো শুধু লিখে দিয়েছে।
অপু প্রতিবাদের সুরে বলল, বই দেখে বই কি? আবার সে আবার বলছে বই দেখে, আবার রেগে যাচ্ছে একটা। আমি তো গল্প বানাই, পটুকে জিজ্ঞেস করো দিকি। অতসী দিদি ওকে বিকেলে গাঙের ধারে বসে বসে কত বানিয়ে বানিয়ে গল্প বলি না বুঝি। আবার সে অতসীকে বলছে যে পটুকে জিজ্ঞাসা করতে, ওকে জিজ্ঞাসা করো, আমি নিজে কত বানিয়ে বানিয়ে গল্প বলি। এগুলো ছোটবেলায় হয়ে থাকে, নানা রকম জিনিস নিয়ে নিচে যেগুলো দেখে তাই নিয়ে একটা গল্প বানিয়ে যাকে হোক শোনায়। রানী বলিল, না ভাই, ও লিখেছে, আমি জানি ও ওই রকম লেখে। কি বলছে যে রানী সে জানে সে ওরকম ও লেখে, তাই ও বলছে যে ওই লিখেছে। খাসা যাত্রার পালা লিখেছিল, খাতাতে আমায় পড়ে শোনালে। পরে অপুকে বলল, নাম লিখে দিসনি তোর? নাম লিখে দে। আবার সে বলছে নাম লিখে দিতে বলছে, কারণ অনেকজন বলে না নিয়ে নাই, নিয়ে বলে এটা আমার লেখা। অপু এবার একটু অপ্রতিভতার সুরে বলিল যে গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দিবে এখন। মানে ও এখন ওটা শেষ করেনি, ওর মধ্যে আরো অনেক কিছু আছে বাকি, তো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সে নাম লিখে দেবে। সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনে গল্প আরম্ভ করিল, শেষটা কিরূপ হইবে সে ভাবিয়া ঠিক করিতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতাটা থাকিলেও রানুদি বিশেষ করিয়া অতসী দি পাছে তাহার হচ্ছে কম প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া পড়ে। মানে কি হচ্ছে, তার মনের মধ্যে সন্দেহ ছিল যে অপু বলছে যে ওর যখনই এটা পুরোটা ভাবতে পারছে না যে এর শেষটা কিভাবে করবে। একটা লেখা সে আরম্ভ করেছে, এর মধ্যে এখনো কি দেওয়া যায় তার মনের মধ্যে চলছে, কিন্তু অতসীর মধ্যে এসব একটা সন্দেহ যেন সৃষ্টি হচ্ছে। এখানে কি হচ্ছে, এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানা ফেরত দিয়েছে। মানে অতসী যেহেতু বিশ্বাস করছে না যে ও লিখতে পারে, তাই পুরো না কমপ্লিট করে সে ফেরত দিয়েছে, যাতে ও দেখে যে হ্যাঁ লিখতে পারে। ওই জন্য মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাছি কাটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। মানে কি হচ্ছে, তার মাছ ধরার খুবই শখ। এগুলো হয়ে থাকে, অনেকের থাকে যে মাছ ধরতে খুবই ভালো লাগে, আমারও ভালো লাগতো ছোটবেলায় মাছ ধরতে। প্রায় সে এই খানটিতেই গিয়া নদীর তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। কি করে? সে ছাতিম গাছের যে নিচেই বসে কি করে মাছ ধরে। স্থানটা তাহার ভারী ভালো লাগে, একেবারে নির্জন, দুধারে নদীর পারে কত কি গাছপালা, নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। মানে ওইখানে কি হচ্ছে, অনেক কিছু গাছপালা, নির্জন, মানে শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেখানে তাকে মাছ ধরতে খুবই যেন আনন্দ দেয়। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রং এর বনকলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাক, বনের ছায়, উলুবনের শ্যামলতায় মেশামেশি, মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। মানে গাছপালার যে একটা বিবরণ, নানা রকম গাছ, নানা রকমের, সেই নির্জনতা তাকে যেন কি করে, তার বুককে যেন ভরিয়ে দেয়। সেই ছেলেবেলায় প্রথম কুটির মাঠে আসার দিনটি হইতে এই মাঠ, বন, নদী কি মোহ যে তাহাকে পাইয়া বসেছে। মানে এইগুলো সে ছেলেবেলা থেকে এখানে আসে, যখনই সে এখানে আসে কি তার মনকে যেন পুরোপুরি ভরিয়ে দেয় খুশির মধ্যে। ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছাওয়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। যখনই মানে সেখানে গেছে মাছ ধরার জন্য বসে, তার মনকে যেন একদম কি করে আনন্দে যেন ভরিয়ে দেয়। মাছ প্রায় হয় না, সরের পাখি ফতনা স্থির জলে দণ্ডের পর দণ্ড নিবাত নিষ্কম্প দ্বীপ শিখার মতো অটল। মানে যখন কেউ মাছ ধরে জানবে যে ছিপের মধ্যে কি একটা ফতনা থাকে, ওইটা যখন জলে ফেলা হয়, মাছ যখন ওতে মানে যে উঠবে তখন ওইটা নড়ে, কিন্তু এখানে কি হচ্ছে, সে যেন একভাবে আছে, কোন রকম মাছ যেন সেটাকে এসে খাচ্ছে না। এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না। দেখো, মাছ ধরতে গেলে কি মানে একদম তোমাকে ধৈর্য সহ সেই জায়গায় বসে থাকতে হবে। মানে কোনো মানে আওয়াজ না হয়, কোন রকম কিচ্ছু না হয়, তোমাকে একদম পুরো স্থির ভাবে থাকতে হবে। কিন্তু এখানে অপুর সেটা ছিল না। সে এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায়, ঝোপের মধ্যে পাখির বাসা খোঁজে, ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ফতনা একটু একটু ঠোকরাইতেছে। মানে কি হচ্ছে, চারিদিকে সে ঘুরে আসছে, একবার করে কি হচ্ছে, ফতনাটার দিকে দেখছে যে একটু একটু ঠোকরাচ্ছে। এক একদিন সে এক একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে, ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। এখানে দেখো, সে এক একবার কি মাছ ধরতে আসে ঠিকই, আবার সাথে একটা বই নিয়ে আসে, ওটাকে ফেলে দিয়ে ছিপটাকে ফেলে সে বই পড়তে থাকে।
সুরেশের নিকট হইতে সে একখানা নিচে ক্লাসে ছবিওয়ালা ইংরেজি বই ও তাহার অর্থ পুস্তক চাহিয়া লইয়াছে। মানে একটা ইংরেজি বই নিয়ে এসেছে, ইংরেজি সে জানতো না, তার জন্য কি করেছে, তার অর্থ আছে এরকম একটা বই সাথে সে নিয়ে এসেছে। ইংরেজি সে বুঝিতে পারে না, অর্থ পুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরেজি বইখানাতে শুধু ছবি দেখে। কি করছে, ইংরেজি বইটাকে সাথে করে নিয়ে আসে, তার মধ্যে যে ছবিগুলো থাকে সেগুলো দেখতে থাকে, আর বাংলাটাই পুরো তার মানেটা নিয়ে পুরো গল্পটা বুঝে নেয়। দূর দেশের কথা ও সকল রকম মুহূর্তের কাহিনী ছেলেবেলা হইতে তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে ধরনের অনেকগুলি গল্প আছে, মানে যেগুলো একটা শিশু মনকে আনন্দ দেয়, সেই গল্পগুলো মানে এখানে সেই বইয়ের মধ্যে গল্পগুলো থাকে। কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসাগরে পাড়ি দেয়া ক্রিস্টোফার কলম্বাস কিরূপ আমেরিকার আবিষ্কার করলেন, এমনই সব গল্প। সেই বইয়ের মধ্যে কি থাকে, নানা রকম গল্প। কি দেখতে পাচ্ছ, এখানে একজন সে পথকে হারিয়ে ফেলে তার মৃত্যু হয়েছে শীতের মধ্যে, আবার ক্রিস্টোফার কলম্বাস কিভাবে আমেরিকা আবিষ্কার করলো সেই সব গল্প থাকে। স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। যখন সে সিডনির গল্পটা পড়লো, তখন তার মনের মধ্যে গেল দুঃখের সৃষ্টি হলো। সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে, সুরেশ দা গল্পটা জানো তুমি? আবার দেখো এখানে সুরেশকে গিয়ে জিজ্ঞাসা করছে তুমি গল্পটা জানো কি? বড় করে বলো না, মানে সে অতটা বুঝতে পারেনি, তো সুরেশ দাকে সেই একদম অনুরোধ করছে যে তুমি একটু বড় করে বলো। সুরেশ বলে, ও জুটফেনের যুদ্ধের কথা। কি জুটফেনের একটা যুদ্ধের কথা? অবু অবাক হইয়া বলে, কি সুরেশ দা? মানে তার মনের মধ্যে তখনও যেন একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে জানার জন্য। জুটফেন কোথায় সে? সুরেশ ওইটুকুর বেশি আর বলিতে পারে না, মানে সুরেশেরও বেশি জানা নেই, ওইটুকুই সে শুধু বলতে পারলো। সে সুরেশদার ইংরেজি ম্যাপে মধ্যসাগর কোথায় দেখিয়াছে, তারই ওপারে ফ্রান্স দেশ সে জানে, মানে এইটুকু মানে একটা ম্যাপ দেখেছে যে সেখানেই মানে ফ্রান্স দেশটা। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়াছে, দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুটরাজ, মানে নানা রকম যে ঘটনাগুলো ঘটেছে ফ্রান্সের সাথে সেগুলো সে গল্পের মধ্যে পড়েছে। জাতির এই ধর অপমানের দিনে লরেন প্রদেশের অন্তপাতি এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা পিতার মেষপাল চড়াইতে যায়, আর সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনে দেশের দুর্দশা চিন্তা করে। মানে কি হচ্ছে, এখানে সে গল্পগুলো পড়ে তার সেগুলোই সে কল্পনা করতে থাকে, এইগুলো ছোটবেলায় হয়ে থাকে, কোনো কিছু পড়লে যেন মনে এই ঘটছে এই হয়েছে, সে তার মানে চোখের মধ্যে যেন এগুলো ভাসতে থাকে। দিনের পর দিন এইরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কে তাহাকে বলিতেছে তুমি ফ্রান্সের রক্ষকর্ত্রী, তুমি গিয়া রাজসৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে। মানে সে আবার দেখো নিজেকে কল্পনা করছে যে তুমি ফ্রান্সকে রক্ষা করতে পারবে, তোমাকে এইসব দেখতে হবে, সে নিজের মনের মধ্যে যেন কল্পনায় যেন একদম বয়ে গেছে। দেবী মেরি তাহার উৎসাহদাত্রী দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন, মানে কি হচ্ছে, তাকে যেন আহ্বান জানাচ্ছে দিনের পর দিন। তাহার পর নব তেজ দীপ্ত ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রু দলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাময়ী কুমারী নিজে অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইল, তাহার পর অজ্ঞান ও নালব লোকে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়াইয়া মারিল। এসব কথাই সে আজ পড়িয়াছে, মানে এই বইয়ের মধ্যে এই কথাগুলোই সে পড়েছিল। ওই বৈকাল বেলাতেই এই শান্ত নদীর ধারে গল্পটা ভাবিতে ভাবিতে কি অপূর্ব ভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে তত ভাবে না, মানে এখানে দেখো সে যেন একটা ভাবছে আর কল্পনার মধ্যে বয়ে যাচ্ছে। কে বয়ে যাচ্ছে? অপু বয়ে যাচ্ছে। কিন্তু সে ছবিটি তাহার বারবার মনে আসে, তাহা শুধু নির্জন প্রান্তরের চিন্তারতা বালিকা আর চারিধারে যদিচ্ছ বিচরণশীল
মেষ দল নিম্নে শ্যাম তৃণভূমি, মাথার উপর মুক্ত নীল আকাশ। মানে চারিদিকে কি কি আছে সেইগুলো যেন সে কল্পনা করছে আর নিজে নিজেই যেন বর্ণনা দিচ্ছে। এদিকে দুর্ধর্য বৈদেশিক শত্রু নিষ্ঠুরতা জয় লালসার দর্প রক্তস্রোত, অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী পল্লী বালিকা। একদিকে কি আছে, একদিকে আছে দেখো শত্রু, একদিকে নিষ্ঠুরতা, আবার জয় লাভের একটা পিপাসা, আর অন্যদিকে কি আছে একটা দিব্য ভাবময়ী পল্লী বালিকা। পল্লী মানে বুঝতে পারছে একটা গ্রামের বালিকা। ছবিটি তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। মানে এই ছবিগুলো যেন কি করছে, তাকে তার মনের মধ্যে একটা কল্পনা সৃষ্টি করছে। তো সেগুলো যখনই সে দেখছে তার মনকে যেন একটা স্রোতের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছে। আরো ছবি মনে আসে, কত দূরে নীল সমুদ্রে ঘেরা মার্টিনিক দ্বীপ। কি আছে আরো যে ছবিগুলো সে দেখেছে, আরেকটা তার ছবি মনে পড়লো, কি মার্টিনিক দ্বীপ। চারিদিকে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহু বহু দূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র। কি আছে, নীল আকাশ আছে আর নীল সমুদ্র আছে। আর কি আছে, এখানে আখের ক্ষেত আছে, শুধু নীল আর নীল। তাকে কি মনে হচ্ছে, চারিদিকটা কি রঙের মনে হচ্ছে, শুধু নীল। আরো কত কি তাহার বুঝানো যায় না, বলা যায় না। মানে আরো কি আছে সে আর বোঝাতেও পারছে না, বলতেও পারছে না। ছিপ গুটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে। এবার ছিপটাকে সে নিয়ে এবার কোন দিকে যাবে, বাড়ির দিকে। পিছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল। মানে একবার কি করো, অনেকে থাকে না যে পিছন থেকে সে চোখটা ধরে নেয়, তাকে জিজ্ঞাসা করে কে। সে তো জোর করিয়া হাত দিয়া চোখ ছাড়াইয়া লইতেই পটু খিলখিল করিয়া হাসিয়ার সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এসেছিস, তাই এলাম। মানে পটু কি হচ্ছে, তাকে পুরো সারাদিন মানে ধরে খুঁজেছে, তাই পাইনি, বুঝতেই পেরে গেছে যে সে মাছ ধরতে এসেছে, তাই সেখানে এসেছে। মাছ হয়নি একটাও না, চল বরং একখানা নৌকা খুলে নিয়ে বেরিয়ে আসি, যাবি? মানে একটা নৌকা নিয়ে যাবে, আবার জিজ্ঞাসা করছে যাওয়ার জন্য তাকে। দুজনে তেঁতুলতলার ঘাট হইতে একখানা ছোট্ট ডিঙি খুলিয়া লইয়া তাহাতে এক ঠেলা দিয়া ডিঙির ওপর চড়িয়া বসিল। মানে গেল একটা নৌকার ওপর তারা বসলো, আর একটা সেই দাঁড় থাকে না, যার সাহায্যে নৌকাটা যাবে, সেটাকেও তারা নিল। নদী জলে ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে, কলমি শাকের দামে জল পিপি বসিয়া আছে। চোরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আটি বাঁধিতেছে। চালতে পোতার বাঁকে তীরবর্তী ঘন ঝোপে গাং শালিকের দল কলরব করিতেছে। পড়ন্ত বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেঘ স্তূপ। মানে তারা যখন যাচ্ছিল এই নৌকাটা নিয়ে, তারা কি কি দেখতে পেল সেগুলোই তারা বর্ণনা দিল। পটু বলিল, অপুদা একটা গান করো না। আবার কি বলছে, পটু অপুকে একটা গান করতে বলছে। সেই গানটা সেদিনের, আবার কোন একদিন যে গানটা করেছিল সেই গানটার কথা বলছে। অপু বলল, সেটা নয়, বাবার কাছে সুর শিখে নিয়েছি একটা খুব ভালো গানে। সে আবার কি বলছে, তার বাবার কাছ থেকে একটা গানের সুর শিখেছে, তো সেটাই সে শোনানোর জন্য আবার বলছে। সেইতে গাইবো, আর এইটু ওদিকে গিয়ে কিন্তু ভাই, এখানে ডাঙায় ওইসব লোক রয়েছে, এখানে না। মানে এখানে কি লোকজন আছে, তো এখানে গাইবে, তারা একটু লজ্জা করছে, তো একটু গিয়ে এগিয়ে গিয়ে তারা গাইবে। তুই ভারী লাজুক অপুদা। আবার এখানে পটু তাকে বলছে তুই ভারী লাজুক, মানে চেক হচ্ছে খুব একটা, মানে কথা বলে না লোকজনের সঙ্গে, লজ্জা পাই। কোথায় লোক রয়েছে, কত দূরে, আর তোর গান গাইতে দূর। ধর সেইটা মানে কি হচ্ছে, মানে অনেকজন আছে বটে, কিন্তু তারা অনেক দূরে আছে, তার আওয়াজটা ঠিকঠাক পাবে না, তাই তাকে গাইতে বলছে। খানিকটা গিয়ে অপু গান শুরু করে, মানে একটু এগিয়ে গিয়ে কি করছে, অপু গানটা শুরু করলো। পটু বাঁশের চটায় বৈঠক খানা তুলিয়া লইয়া নৌকার গুলইয়া চুপ করিয়া বসিয়া এক মনে শোনে। মানে যখন দেখো অপু যখন গান শুরু করলো, তখন পটু এক মনে তার গানটা শোনার জন্য একদম বসে গেল। নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা আপনি ভাসিয়া ডিঙি খানা ঘুরিতে ঘুরিতে লাড ভাঙার বড় বাঁকের দিকে চলে। এখানে কি হচ্ছে, হাওয়া স্রোতেই নৌকাটা এগিয়ে যাচ্ছে, তাদেরকে আর যেন চালাতে হচ্ছে না। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু যে গানটা করছিল সেটা শেষ হওয়ার সাথে সাথেই পটু আর একটা গান ধরলো।
অপু এবার বাহিতে ছিল, নৌকা কম দূরে আসে নাই। হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দেখাইয়া বলিল, ও অপুদা, কিরকম মেঘ উঠেছে দেখেছিস? আবার মেঘ করেছে। তখন কি করলো, পটু আবার ঈশান কোণের দিকে তাকে দেখিয়ে বলছে, কেমন মেঘ করেছে, আবার দেখাচ্ছে। এক্ষুনি ঝড় এলো বলে নৌকা ফেরাবি? আবার বলছে এক্ষুনি ঝড় হতে পারে। তো তাদের মনের মধ্যে ভয় হচ্ছে, যদি ঝড় আসে নৌকাটা উল্টে যেতে পারে, তাই বলছে ফেরাবি। অপু বলিল, হোক গে ঝড়, ঝড়েই তো নৌকা বাইতে গান গাইতে লাগে ভালো, চল আরো যায়। মানে এখানে অপু কি বলছে, ঝড় হোক তার কোনো যায় আসে না, মানে ঝড়ের মধ্যে নৌকাটা বয়ে যাবে, তখনই যেন গান করতে বেশি ভালো লাগে। কথা বলিতে বলিতে ঘন কালো মেঘখানা মাধবপুরের মাঠের দিক হইতে উঠিয়া সারা আকাশ ভরিয়া ফেলিল। মানে একদম মেঘ উঠতে উঠতে সারা আকাশকে কি করলো, পুরো যেন ছেয়ে গেল। তাহার কালো ছায়া নীল জল ছাইয়া ফেলিল। মানে তার কালো ছায়াটা পুরো যে নীল মানে জলটাও ছিল সেটাকেও যেন কালো করে দিল। পটু উৎসুক চোখে আকাশের দিকে চাহিয়া রহিল। মানে এখানে কি হচ্ছে, সে আকাশের দিকেই তাকিয়ে থাকলো, কারণ পুরোটা তো কালো হয়ে গেছে। অনেক দূর শোঁ শোঁ রব উঠিল। মানে কি হচ্ছে, অনেক দূরে একটা শোঁ শোঁ ধরনের আওয়াজ হতে শুরু করলো। একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। মানে হচ্ছে তার সাথে সাথে কি হলো, একটা পাখিরও মানে আওয়াজ যেগুলো সেগুলোও শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া দোলাইয়া ভাঙিয়া ভীষণ কাল বৈশাখীর ঝড় উঠিল। মানে কাল বৈশাখীর ঝড় হলে যেমনটা হয় ঠিক তেমনটাই হতে থাকলো। গাছপালা যেন পুরো যেন মাটির মধ্যে যেন শুয়ে পড়ছে। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাই বাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পালাইল। মানে কি হচ্ছে, যেসব বক গুলো ছিল সেগুলো ভেবে ঝড় উঠতে পারে, সেই তারাও এগুলো ভেবে চলে গেল। যা গাছ ছিল সেগুলোও যেন একদম ঝড়ের মধ্যে যেমনটা রূপ ধারণ করে ঠিক তেমনই রূপ ধারণ করেছিল। অপুর বুক ফুলিয়া উঠিল। মানে একদম অপুর ছিল বুকটা যেন ফুলে উঠলো। উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু হচ্ছে কোচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই বাতাস বাঁধিয়া সেখানা ফুলিয়া উঠিল। মানে ঝড় হচ্ছে, একটা কাপড়টাকে খুলে যেবার ধরলো, তখন ওটাকে মানে হাওয়ার বেগেই যেন চলতে থাকলো। দেখো এখানে কি পটু বলিল, মুখর বাতাস অপুদা, সামনে আর নৌকা যাবে না। কি হচ্ছে, বাতাসের মধ্যে নৌকা নিয়ে যাও খুবই কষ্টকর, কিন্তু যদি উল্টে যায়, আবার তার মনের মধ্যে একটা ভয় ছিল, যদি হাওয়ার মধ্যে নৌকাটা যদি উল্টে যায়। ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনিনি। আবার কি বলছে, ভাগ্যিস সুনীলকে আরেকজন ছিল, তাকে তারা সঙ্গে নিয়ে আসেনি। অপু কিন্তু পটুর কথা শুনিতে ছিল না। মানে অপুকে যেন কোনো কিছু শুনতে ইচ্ছা ছিল না, কারণ ওর মধ্যে সে আনন্দ উপভোগ করছিল। সেদিকে তাহার কান ছিল না, মনও ছিল না। মানে সেদিকে তার কানও ছিল না, মনও ছিল না। সে নৌকার গুলিয়ে বসিয়া এক দৃষ্টে সম্মুখে ঝটিকা ক্ষুব্ধ নদী ও আকাশের দিকে চাহিয়া ছিল। মানে সেই যে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, অপুকে যেন এগুলো মুগ্ধ করছিল, তাই অপু যেন ওদিকের মধ্যেই তাকিয়েছিল। তাহার চারিধারে কালো নদীর নর্তনশীল জল, উড়ন্ত বকের দল, ঝড়ো মেঘের রাশি, দক্ষিণ দেশের মাঝিদের ঝিনুকের স্তূপগুলো, স্রোতে ভাসমান কচুরিপানার দাম, সব যেন মুছিয়া যায়। মানে যা যা হয়, ঝড় হলে একটা যেমন দেখবি আকার হয়, গাছের দেখবি নদীর মধ্যে যেসব পানাগুলো থাকে কচুরি পানা, সেগুলো একদিকে হয়ে যাচ্ছে, যত বক ছিল তারা সব উড়ে চলে যাচ্ছে, সব যেন শাক যেন হাওয়ার মধ্যে দুলতে আরম্ভ করেছে। নিজেকে সে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করে। দেখো সেই বঙ্গবাসী যে খবরের কাগজের মধ্যে একটা সে কাহিনী পড়েছিল, তো তার যে কাহিনীটাই যেন সে নিজেকে ভাবছে যে আমিও ঠিক এরকম। কলিকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে, বঙ্গোপসাগরের মোহনায় সাগর দ্বীপ পিছনে ফেলিয়া সমুদ্র মাঝের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া সিংহল উপকূলের শ্যামসুন্দর নারিকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নব নব দৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে চলিয়াছে। মানে দেখো একটা যে বঙ্গবাসীর মধ্যে সে কিছু একটা পড়েছিল,
তার মধ্যে যা যা হয়েছিল তার দেখো না বলেই দিয়েছে, দেখো কলিকাতা হইতে জাহাজ ছাড়িয়ে কোথায় বঙ্গোপসাগরের মোহনায় চলে গেছে, তার কত দ্বীপ কত দৃশ্য যেন সবকিছু সে ফেলে পিছনে ফেলে যেন চলিতেছে চলিতেছে, তার মনের মধ্যে যেন সৃষ্টি হচ্ছে। সে ওইসব জায়গায় যাইবে, ওইসব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সদাগার হইবে, অনবরত দেশে বিদেশে সমুদ্র সমুদ্র ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। মানে তার কি কি ইচ্ছা, অপুর কি কি ইচ্ছা, অপুর তো কল্পনা শক্তি দীর্ঘ, কোনো কিছু যখন সে পড়ে সেইগুলো নেই সে কল্পনা করতে থাকে। তো এখানে বলছে অনেক জায়গায় যাবে, অনেক কিছু দেখবে, বিলাত যাবে, জাপান যাবে, ব্যবসা বাণিজ্য করবে, সদাগর হবে, অনেক কিছু, বিপদের মুখেও পড়বে। এ কথা তাহার ধারণায় আসে না, কত দূরে সেসব দেশ, সে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাওয়া সম্ভব হইবে। সে কোনোদিনও কল্পনাও করছে না ওগুলো কত দূরে, কে নিয়ে যাবে, কিভাবে যাবে, সেই সব ভাবছে না, সে যাবে। আর দিন কতক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে, রাত্রিতে যার পরিবার তেলের জন্য মায়ের বকুনি খাইতে হয়, অত বয়স পর্যন্ত যে স্কুলের মুখ দেখিল না, ভালো কাপড় ভালো জিনিস কে যে কাহাকে বলে জানে না, সেই মূর্খ অখ্যাত অসহায় সম্পদহীন পল্লী বালককে বৃহত্তর জীবনে আনন্দ যজ্ঞে যোগ দিতে কে আহ্বান করিবে। দেখো যাদের একটা মানে স্কুলে যাওয়ার টাকা নেই, ভালো খাওয়া দাওয়ার মানে জায়গা, থাকার জায়গা নেই, খাওয়ার জন্য কোনো টাকা পয়সা নেই, কে নিয়ে যাবে এগুলো। দেখো তার মধ্যে যেগুলো সৃষ্টি হচ্ছে সে একবারও কল্পনাও করে পরে যে তাকে আবার দেখতে হবে তার বাবা মাকে। দেখো তার পরিবার জন্য তেল নেই, যা যখন সে তেল চায় তার মা তাকে বকুনি দিচ্ছে, সে একবারও ভাবছে না যে আমাদের কতটা অভাবের সংসার, সে বুঝতেই পারছে না। কিন্তু ওই সকল কথা তাহার মনে ওঠে না, শুধু মনে হয় বড় হইলে সব হইবে, অগ্রসর হইলে সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে। সে খালি ভাবছে যখন সে বড় হবে তার এগুলো সবই যেন সম্পূর্ণ হবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র, এখন তার কিসের অপেক্ষা করছে, সে শুধু বড় হওয়া। সে বড় হইলে সুযোগ পাইবে, দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে, মানে দিক দিক থেকে তাকে যেন সব ইনভাইট করবে। সে জগৎ জানার মানুষ জানার মানুষ চেনার দিক বিজয়ে যাইবে, মানে তাকে জগৎ চেনার মানুষ জানার যেন সে একদম দিক বিজয়ের জন্য যেন সে তৈরি হয়ে আছে। রঙিন ভবিষ্যৎ স্বপ্নে বিভোর হইয়া তাহার বাকি পথটুকু কাটিয়া যায়। বৃষ্টি আর পড়ে না, ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিয়েছিল। এখানে আর বৃষ্টি হচ্ছে না, ঝড়ের জন্য যে কালো মেঘটা সৃষ্টি হচ্ছে সেটাও যেন পুরো একদম পরিষ্কার হয়ে গেছে। তেঁতুল তলার ঘাটে ডিঙি ভিড়িতেই তাহার চমক ভাঙে, নৌকা বাঁধিয়া পটুর আগে আগে সে বাঁশবনের পথে উল্লাসের শীষ দিতে দিতে বাড়ির দিকে চলে। তারা এবার চলে এসেছে, এবার কোন দিকে যাচ্ছে, তারা বাড়ির দিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের এই পার্টটা তাহলে এই পর্যন্তই, আমাদের এখানে শেষ হলো। দেখো আমরা একদম পুরো শেষের দিকেই চলে এসেছি। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই জানাবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আরো যদি তোমরা ভিডিও পেতে চাও নিশ্চয়ই একদম কমেন্টে লিখে দেবে, আরো তোমাদের জন্য খুবই শীঘ্রই আমরা ভিডিও নিয়ে হাজির হব। যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানাবে। আর আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।